আসসালামু আলাইকুম। 2016 সালে ইন্দোনেশিয়ার জঙ্গলে ক্যাম্পিংয়ের জন্য যাওয়া স্টুডেন্টরা সবাই একসাথে জিনের আসরে পড়েছিল। কথিত আছে জিনের বাদশা এবং এক দুঃখী রাজকুমারীর প্রতিশোধের স্পৃহার কারণেই এমনটি হয়েছিল। আর এই ঘটনার পর একজন স্টুডেন্টের মাধ্যমে ওই জিন রাজকুমারী নাকি চলে এসেছিল আমাদের দুনিয়াতে। 9 বছর আগে ঘটা বাস্তবে এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে আজকের এই মুভির গল্প। তাই চলুন আর দেরি না করে সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান এই ভুতুড়ে ইসলামিক হরর মুভিটির কাহিনী জানা যাক। গল্পের শুরুতে আমরা দুজন ছেলেকে কথা বলতে শুনতে পাই, যাদের মধ্য থেকে একজন ছিল নিউজ রিপোর্টার। সে এখানে অন্য ছেলেটির কাছে জানতে চাইছিল 2016 সালে ঘটা এক মাস পজেসিং এর ব্যাপারে, অর্থাৎ এমন এক ঘটনার ব্যাপারে যেখানে একসাথে অনেকে জিন দ্বারা পজেস হয়েছিল, যারা সকলে ছিল স্টুডেন্ট। তারা স্কুল থেকে ইন্দোনেশিয়ার একটা জঙ্গলে গিয়েছিল স্কাউটের জন্য। মূলত নিউজ রিপোর্টার যে ছেলেটি ছিল সে একটা বই লিখতে চাইছিল, যে কারণে সে অন্য ছেলেটির কাছে জিজ্ঞাসা করে যে সে কালো জাদু করে কিনা, কেননা তার পাওয়া তথ্য মোতাবেক সে কালো জাদু করে। ছেলেটির নাম ছিল মিকো। মিকো এই প্রশ্নের কোনো সঠিক জবাব দেয় না। সে এখানে ওই নিউজ রিপোর্টারকে তাদের ওই ক্যাম্পিংয়ের ছবিগুলো দেখায়, যে ক্যাম্পিংয়ে তারা 2016 সালে গিয়েছিল। জায়গাটা দেখতেই খুব ভুতুড়ে ছিল। মিকো বলে যে তারা এই জায়গাটি সিলেক্ট করেছিল যাতে করে তারা ইউনিক কিছু ট্রাই করতে পারে। এখানে এমনিতেই সচরাচর কেউ ক্যাম্পিং করতে যায় না। এখন দৃশ্য চলে যায় অতীতে। আমরা ক্যাম্পিংয়ের প্রস্তুতির সময় দুজন মেয়েকে দেখতে পাই, যাদের একজনের নাম ছিল রিনি, অন্যজনের নাম ছিল নাইলা। এখানে তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে রিনি এমনিতেই অনেকটা অসুস্থ, তার শ্বাসকষ্ট আছে, যে কারণে সে ক্যাম্পিংয়ে যেতে চাইছিল না। ক্যাম্পিংয়ে গেলে তাকে অবশ্যই একটা দলের হয়ে যেতে হবে। সে চায় না তার জন্য তাদের দল হেরে যাক। তার তো মনে হয় জঙ্গলে ক্যাম্পিংয়ে গেলে সেখানে হয়তোবা সে অজ্ঞান হয়ে যাবে, তা না হলে ভূত দ্বারা পজেস হয়ে যাবে। এই কথা শুনে নাইলা তাকে খেপাতে শুরু করে যে সে যদি অজ্ঞান হয়ে যায় তাহলে তাকে সামলানোর জন্য মিকো তো আছেই। অর্থাৎ মিকো এবং রিনের মধ্যে একটা ভালো লাগার সম্পর্ক ছিল, যে ব্যাপারে তারা এখনো পর্যন্ত দুজন দুজনকে বলেনি। এখানে তারা এই মজা করছিল, এমন সময় স্যার তাদেরকে ডেকে নেয় এবং ভালো করে ক্যাম্পিংয়ের জন্য প্র্যাকটিস করতে বলে। দৃশ্য চলে যায় মিকদের কাছে। মিক এবং তার দুই বন্ধু মাদা এবং হেরু ছিল এই পুরো ক্যাম্পিংয়ের দায়িত্বে। তারা জঙ্গলের ওই স্থানটি দেখতে গিয়েছিল যেখানে তারা ক্যাম্পিং করবে। এখানে বেশ পুরনো একটা ঘরের মতো বানানো ছিল, যেখানে ধারণা করা হয় যে জিনেরা এখনো পর্যন্ত এখানে এসে নাচের প্রোগ্রাম করে। এ কারণেই মূলত জঙ্গলের এই স্থানটিতে গ্রামবাসীরাও আসতো না। তবে তারা এখানে না আসলেও তাদের পারমিশনের তো দরকার ছিল। এ কারণেই হেরু, মিক এবং মাদাকে নিয়ে চলে যায় গ্রাম প্রধানের কাছে। তার কাছে গিয়ে সে এখানে ক্যাম্পিংয়ে আসার জন্য পারমিশন চায়। তবে গ্রাম প্রধান কিছুতেই এতে রাজি হতে চাইছিল না। তার মনে হচ্ছিল কোনো না কোনো বিপদ হবে সকলের। তবে হেরু এখানে সকল দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। সে বলে এই ক্যাম্পিং শেষ হওয়া পর্যন্ত সে সব কিছু সামলে রাখবে, সবাইকে দেখে রাখবে এবং সাবধানে রাখবে। এর ফলে ওই গ্রাম প্রধানের আর কিছুই বলার থাকে না। অনুমতি পেয়ে তারা তিনজনই ভীষণ খুশি হয়ে যায়। এরপর সিনিয়ররা এসে জুনিয়রদেরকে ক্লাসে ডাকে। এখানে ওই জায়গার ব্যাপারে তারা জানায় যেখানে তারা ক্যাম্পিং করতে যাচ্ছে আগামী সপ্তাহে। এই জায়গাটি দেখে সকলে বেশ এক্সাইটেড হয়ে যায়। তবে এখানে কিছু স্পেসিফিক জায়গা ছিল যেখানে প্রবেশের অধিকার তাদের কারোরই ছিল না। মূলত গ্রামবাসীরা কিছু বিশেষ স্থানে তাদেরকে যেতে নিষেধ করেছিল। এখানে তারা যখন তাদেরকে এই স্থানগুলোর ব্যাপারে জানাচ্ছিল, তখন অন্যদিকে নাইলা গুগলে এই ব্যাপারে সার্চ দিতে শুরু করে, যেখানে এই জায়গার ব্যাপারে লেখা ছিল যে জায়গাটি বেশ ভয়ানক। 2004 সালে ক্যাম্পিং করতে গিয়ে অনেক স্টুডেন্টরা পজেস হয়েছিল, সেই সাথে অনেকেই মিসিং হয়ে গিয়েছিল, অর্থাৎ হারিয়ে গিয়েছিল। তাদেরকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। এ কারণেই গ্রামবাসীরা অনুরোধ করে এই জায়গাটিকে সিল করে দিয়েছিল। তবে সময়ের সাথে সাথে মানুষেরা এই ব্যাপারে ভুলে গিয়েছে। সে যখন রিনিকে এই ব্যাপারে বলতে যায় তখন রিনি তাকে চুপ করতে বলে, কেননা 12 বছর আগের কথা কারই বা মনে থাকবে, হতে পারে এগুলো গুজব। এখন এখানে ক্যাম্পিং এর ব্যাপারে সবকিছু বুঝিয়ে দেওয়ার পর কয়েকদিন পর চেক করা হয় ক্যাম্পিং এর জন্য ব্যাগে করে কে কোনটা নিয়ে যাচ্ছে। এখানে রিনির ব্যাগে ছিল অনেকগুলো ঔষধ, যা দেখে তার সিনিয়র বলে এতগুলো ঔষধ নেওয়ার তার কোনো প্রয়োজন নেই। এমনিতেই ফার্স্ট এইডের জন্য যা কিছুর প্রয়োজন তা তাদের কাছে আছে, শুধু শুধু এতগুলো ঔষধ নিয়ে তার ব্যাগে ভার বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এই সিনিয়র মেয়েটির নাম ছিল লিডিয়া।
এখন এই ক্যাম্পিংয়ে গিয়ে তারা মনোরঞ্জনের জন্য একটা নাটকও পারফর্ম করতে চলেছিল, যে নাটকটি ছিল রৌরব পুত্রীর ব্যাপারে। তবে এই নাটক রিহার্সেলের সময় রৌরব পুত্রী অর্থাৎ নায়িকার ক্যারেক্টারে যে অভিনয় করছিল সে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। ফলে বাধ্য হয়ে হেরুর এই রিহার্সেল বন্ধ করতে হয়। ওই সময় সে এই নাটকে থাকা সকলের নামের লিস্ট দেখছিল, যেখানে সে দেখতে পায় রিনির জন্মদিন একটা বিশেষ দিনে, যেটা ছিল ক্লায়নের রাতে। এটা দেখে হেরু কিছু একটা ভাবে এবং সকলে চলে যাওয়ার পর রিনিকে ডাক দেয় কথা বলার জন্য। সে এখানে রিনিকে জিজ্ঞাসা করে যে রৌরব পুত্রীর ক্যারেক্টারের ব্যাপারে তার কেমন ধারণা। রিনির কাছে এই ক্যারেক্টারটা বেশ ভালো লাগতো, যেটা শুনে হেরু বলে যে সেই চাইলে এই ক্যারেক্টারটা প্লে করতে পারে। একথা শুনে রিনি বেশ অবাক হয়ে যায়। সে বলে যে সে তো অনেক অসুস্থ, সে ঠিকভাবে এই ক্যারেক্টারটা প্লে করতে পারবে না, এছাড়া সে জাপানিজ ভাষাও পারে না। তখন হেরু বলে সে এই ব্যাপারে রিনিকে সাহায্য করবে। এই ব্যাপারে রিনি একটু কনফিউজড হলেও তার বেস্ট ফ্রেন্ড নাইলা তাকে এই ব্যাপারে অনেক বেশি উৎসাহ দেয়। ফলে রিনিও ফাইনালি এই ব্যাপারে রাজি হয়ে যায়। এখন ওই দিন স্কুল থেকে ফেরার সময় আমরা রিনিকে মিকোর সাথে দেখতে পাই। তাদের দুজনের মধ্যে বেশ ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল এবং দুজনই মনে মনে দুজনকে পছন্দ করত। এখন পরদিন আমরা মিকোকে দেখতে পাই, যে কিনা ওই গ্রামের গ্রাম প্রধানের সাথে এবং নিজের 3 জন ফ্রেন্ডের সাথে গিয়েছিল ওই স্থানে যেখানে তারা ক্যাম্পিং করতে যাচ্ছে। সেখানে ওই গ্রাম প্রধান একটা রিচুয়াল করে এবং একটা কাপড়ে কিছু জিনিস রেখে সেগুলো কিছুটা দূর দূর করে পুঁতে দেয় এবং মিকোদেরকে বলে যে এই জিনিস তাদেরকে ওই সকল জিন থেকে দূরে রাখবে যারা কিনা এখানে বহু বছর ধরে বাস করছে। তারা যেন এখানে ক্যাম্পিংয়ে আসা সকলকে বলে দেয় যে যে স্থানে এই জিনিসটা পোতা হয়েছে তার অপাশে তারা যেন না যায়। এই ব্যাপারটাই মিকো তার বন্ধুদেরকে বুঝিয়ে বলছিল। এমন সময় আমরা লক্ষ্য করি একজন মেয়ে তাদের পাশ থেকেই হেঁটে যাচ্ছে, যে ব্যাপারটা মিকো অনুভব করতে পারে। তাই সে সেদিকে এগিয়ে যায় দেখার জন্য। তখনই তার কাঁধে হাত রাখে ওই গ্রাম প্রধান। সে মিকোকে সাবধান করে বলে যে যে স্থানে ওই জিনিসটা পোতা হয়নি সেদিকে যেন সে না যায়। তাদেরকে অবশ্যই জিনদের থাকার স্থান এবং তাদের প্রতি রেসপেক্টফুল হতে হবে। এখন ওই রাতে মিকোরা ওই গ্রামের ভেতরেই ছিল। হঠাৎই জঙ্গলের মধ্যে কিছু একটার আওয়াজে মিকোর ঘুম ভেঙে যায়। সে এটা দেখার জন্য এগিয়ে যায় যে এই আওয়াজটি কোথা থেকে আসছে। এমন সময় সেখানে চলে আসে ওই গ্রাম প্রধান এবং তাকে আবারও সাবধান করে দেয় যে তারা যেন গ্রামবাসীদের বিশ্বাস না ভাঙে, তারা যেন এখানে সাবধানে থাকে। একথা বলে গ্রাম প্রধান সেখান থেকে চলে যায়। তখনই আমরা একজন লোককে দেখতে পাই, যে কিনা ওই স্থানগুলো খুঁড়ছিল যেখানে গ্রাম প্রধান ওই কাপড়ে করে কিছু জিনিস পুঁতে রেখেছিল। মাটি খুঁড়ে সে ওই পুটলির উপর কিছু হলুদ চাল ছিটিয়ে দেয়, এরপর আবারও মাটি দিয়ে সেটা ঢেকে দেয় আর তার উপরে আবারও কিছু হলুদ চাল দিয়ে দেয়। এই ছেলেটি কে ছিল এবং কেন সে এই কাজ করছিল তা আমরা জানতে পারি না, তবে এই কাজ যে খুব ভালো ফলাফল দিবে না সেটা আমরা অনুভব করতে পারি, কেননা সে উঠে যাওয়ার সাথে সাথেই সেখানে এক দমকা হাওয়া আসে। দৃশ্য চলে যায় ওই দিনে যেদিন স্টুডেন্টদের ক্যাম্পিং করতে আসার কথা ছিল। তারা দুটো পিকআপে করে একটা ব্রিজের কাছে এসে নামে। রিনি এতটাই দুর্বল ছিল যে সে সেখান থেকে নামতেই হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। তবুও কোনো মতে তারা ক্যাম্পিং এর জন্য সামনের দিকে এগোতে থাকে। এই ব্রিজটা পার হওয়ার পর ওই গ্রামের পাশেই ছিল ওই জঙ্গলের দিকে সকলে এগোতে থাকে। এখানে দুজন গ্রামবাসীদের সাথেও তাদের দেখা হয়। এরপর তারা হাঁটতে হাঁটতে পৌঁছে যায় একটা সাঁকোর কাছে। এই সাঁকোটি তারা সাবধানে পার হচ্ছিল। এমন সময় হঠাৎই রিনি দূরে কিছু একটা দেখতে পায় এবং সেখানেই থমকে যায়। তার সেখানে দাঁড়িয়ে পড়ার ফলে সেখানে জ্যাম লেগে গিয়েছিল। ফলে সিনিয়ররা তাকে বকা দেয় এবং সে সামনের দিকে এগিয়ে যায়। এখন এই পুরো জঙ্গলের পথ হেঁটে এসে রিন অনেকটা বেশি অসুস্থ হয়ে পড়েছিল। তার পাশে ছিল তার বেস্ট ফ্রেন্ড নাইলা। এছাড়া দূর থেকে তার খেয়াল রাখার জন্য মিক তো ছিলই। এখন এই ক্যাম্পিং শুরু করার আগে তারা সেখানে দোয়া কালাম করে নেয়, যেখানে চোখ বন্ধ করে মোনাজাত করার সময় হঠাৎই রিনি অনুভব করে যে তার দিকে কোনো এক মেয়ে এগিয়ে আসছে। ফলে সে ভয়ে আচমকাই নিচে পড়ে যায়। এর ফলে সকলে তাকে দেখতে থাকে এবং রিনি এতে করে অনেক বেশি লজ্জা পায়। সে এতই বেশি লজ্জা পেয়ে গিয়েছিল যে সে টেন্টের ভেতরে গিয়ে বসে থাকে। তখন তার কাছে আসে নাইলা এবং তাকে জিজ্ঞাসা করে যে সে ওই স্থানে কি দেখেছিল। রিনি এখানে কিছুই বলতে চায় না, তবে নাইলা তো জানতো যে রিনি অদ্ভুত কিছু অনুভব করতে পারে। এছাড়া ওই কাঠের সাঁকোটা ক্রস করার পর থেকে নাইলারও অদ্ভুত কিছু অনুভব হচ্ছে। তার মনে হচ্ছে এই জায়গাটা খুব একটা সুবিধার না। তারা এই ব্যাপারে কথা বলছিল, তখনই বাইরে থেকে রিনিকে ডাক দেয় কিলকি।
কিলকি হলো সেই মেয়েটি যে কিনা ওই দিন রোরো পুত্রীর অভিনয় করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। আমরা এখানে জানতে পারি যে কিলকি মূলত ওই অভিনয়টি করতে চলেছে, তবে বাই চান্স সে যদি আবারও অসুস্থ হয়ে পড়ে এ কারণেই রিনিকে ব্যাকআপ প্ল্যান হিসাবে রাখা হয়েছে, যে ব্যাপারটা ভালো লাগছিল না কিলকির। কিলকি এখানে রিনিকে রোরো পুত্রীর কাপড় দিতে এসেছিল। সে রিনিকে বলে যে রিনিকে সে সুযোগই দিবে না রোরো পুত্রীর অভিনয় করার। রিনি এর প্রতিবাদে কিছু বলতে না পারলেও তার বেস্ট ফ্রেন্ড নাইলা এর প্রতিবাদ করে, ফলে কিলকি কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা লিডিয়াকে দেখতে পাই, যে কিনা যে স্থানে যাওয়া নিষিদ্ধ সেই স্থানে ব্যানার লাগাচ্ছিল। এটা করতে গিয়ে সে লক্ষ্য করে ভেতরের দিকে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। এই জায়গাটি যে নিষিদ্ধ এটা বলার জন্য সে তার পিছু পিছু চলে যায়। ভেতরে গিয়েই সে হতবাক হয়ে যায়, কেননা সেখানে একটা টেন্ট লাগানো ছিল। এটা দেখে সে ওয়াকি টকির মাধ্যমে মিকোর সাথে যোগাযোগ করে এবং বলে নিষিদ্ধ জায়গায় টেন্ট কে লাগিয়েছে। এই প্রশ্ন করতে করতে টেন্টের ভেতরে দেখার জন্য সে প্রবেশ করে, তবে বার হতেই সে হতবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যে চারিপাশের পরিবেশ একদমই বদলে গিয়েছিল। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। সে ওয়াকি টকির মাধ্যমে আবারও মিকোর সাথে যোগাযোগ করে, তবে সেখানে এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে, যে কণ্ঠ তার উপর রেগেছিল তাদের জায়গায় এসে তাদেরকে বিরক্ত করার জন্য। তাই তো সে লিডিয়াকে উল্টোপাল্টা বলে। আর এরপর হঠাৎই ওয়াকি টকি থেকে একটা অদ্ভুত গান ভেসে আসে, যে গান কিছুতেই সহ্য করতে পারছিল না লিডিয়া। তবে আবারও মুহূর্তের মধ্যে সবকিছু পরিবর্তন হয়ে আগের মতো স্বাভাবিক হয়ে যায়। লিডিয়া বুঝতে পারছিল না যে এতক্ষণ যাবৎ তার সাথে কি হয়েছে। এদিকে ক্যাম্পে আসা সকল স্টুডেন্টরা খুবই আনন্দের সাথে সকল কাজ করছিল, রিনিও কাজ করছিল। এমন সময় সে লক্ষ্য করে টেন্টের ভেতরে কেউ অদ্ভুতভাবে বসে আছে। তাই তো সে দেখার জন্য টেন্টের কাছে এগিয়ে যায়। তবে সে সেটা দেখার আগে সেখানে চলে আসে নাইলা। নাইলা তাকে ডাকতে এসেছিল। রিনি দেখতে পায় টেন্টের ভেতরে কেউই নেই, আর এরপর সে নাইলার সাথে চলে যায়। এদিকে লিডিয়া গিয়ে মিকোকে সবকিছু খুলে বলে, এটাও বলে যে তাদের এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। মিকো তাকে সান্ত্বনা দেয় এবং ক্যাম্পিংয়ের স্থানে ফিরে যেতে বলে। সেই সাথে এটাও বলে যে সে যেন কাউকে এই ব্যাপারে কোনো কিছু এখনই না বলে। মিকো একটু চিন্তায় পড়ে গিয়েছিল, তাই সে ওই স্থানে ঢুকে পড়ে যেখানে তাদের নিষিদ্ধ ছিল, অর্থাৎ যেখানে লিডিয়া এই সব কিছু দেখেছিল। সেখানে প্রবেশ করে সে ওই হলুদ চাল চারিদিকে ছিটিয়ে দিচ্ছিল। ফলে আমরা বুঝতে পারি ওই দিন রাতে হলুদ চাল ছিটিয়ে দেওয়া ব্যক্তি আর কেউ নয় বরং মিকোই ছিল। সেটা করছিল যাতে করে জিনেরা তাদের থেকে দূরে থাকে। এমন সময় সেখানে একটা সাপ চলে আসে, যাকে দেখে মিকো ভয় পেয়ে যায়। সাপটি মিকোকে ছোবলও দেয়। তখনই মিকো নিজের জীবন বাঁচানোর জন্য একটা ছুরির আঘাতে সাপটিকে মেরে ফেলে। এটাই ছিল তার সবথেকে বড় ভুল, কেননা পর মুহূর্তেই সাপটি গায়েব হয়ে গিয়েছিল। সেই সাথে তার পায়েও ছোবলের কোনো দাগ ছিল না। এর মানে এটা কোনো সাধারণ সাপ ছিল না, হতে পারে জিন এসেছিল সাপের রূপ ধরে। আর এরকম জিনকে মেরে ফেললে কত বড় বিপদের সম্মুখীন হতে হয় তা তো আমরা সকলেই জানি। এখন দৃশ্য চলে আসে ক্যাম্পিংয়ে, যেখানে অলরেডি স্কোয়াডের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা শুরু হয়ে গিয়েছিল, যে খেলায় বারবার রেড স্কোয়াড অর্থাৎ রিনিদের দল হেরে যাচ্ছিল। রিনির দুর্বলতার কারণেই মূলত তারা হেরে যাচ্ছিল, যে ব্যাপারটা মেনে নিতে পারছিল না রিনি। তার বন্ধুরা তাকে সান্ত্বনা দিলেও তার ব্যাপারটা ভালো লাগছিল না যে তার জন্য তার বন্ধুরা বারবার হেরে যাচ্ছে। তাই সে মেয়েদের ওয়াশরুমের স্থানে চলে আসে হাত মুখ ধুতে। সে ফিরে যেতে চাচ্ছিল, এমন সময় সে লক্ষ্য করে সেখানে কিলকিরা আসছে। যেহেতু সে কিলকির মুখোমুখি হতে চাইছিল না, তাই সে একটা ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ে। সেখান থেকেই সে কিলকিদের কথা শুনতে থাকে। তারা এই নিয়ে মজা করছিল যে রিনির মতো একটা দুর্বল মেয়ে কিভাবে কিলকির জায়গা নিবে। একথা বলে কিলকি ওয়াশরুমে চলে গেলে তার বান্ধবীরা বলতে থাকে যে নিশ্চয়ই মিকোর কারণেই হেরো রিনিকে সিলেক্ট করেছে নাটকের জন্য। তবে কিলকির এমনটি মনে হচ্ছিল না। তার তো বিশ্বাসই হয় না যে মিকোর মতো একটা ছেলে রিনিকে পছন্দ করতে পারে, যে কিনা ঠিকমতো ভাবে ওই সাঁকোই পার হতে পারছিল না। সে এখানে রিনিকে নিয়ে মজা করে সেখান থেকে চলে যায়। তাদের এই সকল কথায় রিনি অনেক বেশি কষ্ট পায়। আর এরপর সে যখন ওয়াশরুম থেকে বের হয়, তখন হঠাৎই সে পেছনে ওয়াশরুমের ভেতরে কিছু আওয়াজ শুনতে পায়, যেন ভেতরে বসে কেউ কাঁদছিল। তাকে দেখার জন্য রিনি তার কাছে এগিয়ে যায়। সে দরজায় নক করতে যাবে, তখনই দেখতে পায় দরজা তো খোলা। দরজা খুলে সে ভেতরে দেখতে পায় সেখানে তো কেউই নেই। সেটা দেখে একটু ঘাবড়ে যায় এবং চলে আসছিল। এমন সময় সে আয়নার রিফ্লেকশনে একজন মেয়েকে দেখতে পায়। তবে পিছে ঘুরতেই সে দেখতে পায় সেখানে কেউই নেই। তখনই তার সামনে একটা আংটি গড়িয়ে আসে। রিনি কৌতূহলবশত আংটির কাছে এগিয়ে যায়।
সেটা হাত দিয়ে স্পর্শ করে এবং দেখতে থাকে। তখনই আমরা সেখানে একটা সাপকে দেখতে পাই, যে কিনা আচমকাই রিনির হাতে কামড় দেয় এবং সেখান থেকে চলে যায়। রিনি এইসবের কিছুই বুঝতে পারছিল না, তাই তো সে আংটিটা ফেলে দ্রুত সেখান থেকে চলে আসছিল। এমন সময় পেছনের দরজাটি আপনা আপনি খুলে যায়। সে ভয়ে পিছে ঘুরে তাকাতেই আচমকাই তার সামনে দরজাটি ধাম দিয়ে লেগে যায়। এর ফলে রিনি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং দ্রুত ওয়াশরুমের স্থান থেকে চলে আসে। রিনি এই ঘটনার ব্যাপারে কাউকেই কিছু বলে না। তবে এই ঘটনার পর আমরা তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখতে পাই। পরবর্তী খেলাতে তার মধ্যে যেন এক অদ্ভুত শক্তি চলে আসে। সে এত দ্রুত দৌড়ে যায় যে মাদা তার ঠিকমতো ভাবে ছবিই তুলতে পারে না। রিনির এমন দৌড় দেখে সকলে বেশ অবাক হয়। মাদা পরবর্তীতে এই ছবিগুলো দেখছিল, যেখানে সে রিনির পেছনে এক মেয়ের ছায়া দেখতে পায়। তবে তখনই সেখানে লিডিয়া আসায় সে ল্যাপটপটি বন্ধ করে দেয়। তখনই সেখানে অন্য একজন সিনিয়র মেয়ে আসে এবং লিডিয়াকে বলে সে যেন এই সকল ভয়ভীতি জুনিয়রদের মধ্যে না ছড়ায়। লিডিয়া এখানে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যা দেখেছে তাই বলেছে। তবে ওই সিনিয়র মেয়েটি তার কোনো কথাই শোনে না। এমন সময় লিডিয়াকে ডাক দেয় মিকো। মিকো এখানে লিডিয়াকে বলে যে সে হয়তো বা ভুল কিছু দেখেছে, হতে পারে কাজের প্রেসারে সে উল্টোপাল্টা কিছু দেখেছে। কেননা ওয়াকি টকি আনতে যাওয়ার সময় মিকো সেখানে কাউকেই দেখেনি। তাই সে লিডিয়াকে নিজের খেয়াল রাখতে বলে হেরুর সাথে কথা বলতে চলে যায়, যেখানে সে হেরুকে ওই স্থানে নিয়ে যায় যেখানে লিডিয়ার সাথে এমনটি ঘটেছিল। হেরু মিকোকে জিজ্ঞাসা করে যে সে ওই সাপকে মেরে ফেলেছিল কিনা। মিকো হ্যাঁ জানায়। আর এরপর হেরুকে প্রশ্ন করে যে সে কি শিওর যে এই হলুদ চাল তাদেরকে রক্ষা করবে। হেরু বলে সে এই ব্যাপারে নিশ্চিত। এরপর মিকো সেখান থেকে চলে যায়। তখন হেরু সেখানে দাঁড়িয়ে কিছু মন্ত্রপাঠ করতে থাকে। জাপানিজ ভাষায় এই মন্ত্র পড়া মাত্রই হেরুর বমি হয়ে যায়, যেখানে তার মুখ থেকে হলুদ চাল বের হতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ওই ব্রিজের উপর 3 জন স্টুডেন্টকে দেখতে পাই, যাদের মধ্যে থেকে একজন ছিল রনি। সে ইশারা করবে এবং সেই ইশারা মোতাবেক স্টুডেন্টরা পরবর্তী প্রতিযোগিতা শুরু করবে। তবে আমরা দেখতে পাই রনির হঠাৎই কিছু একটা হয়ে যায়, যেন তাকে কেউ বশে নিয়ে নিয়েছিল। জিনের এই আসরে এসে রনি হাত পা উল্টোপাল্টা নাড়াতে থাকে। খেলার নিয়ম এমনটি ছিল যে রনি হাত পা নাড়াবে এবং সেটা থেকে লিখে যে টিম সবার আগে বুঝতে পারবে যে রনি কি বলতে চাইছে সেই টিম জিতে যাবে। তবে লিডিয়ারা লক্ষ্য করে যে তারা যা লিখেছিল তার থেকে ভিন্ন কিছু রনি ইশারা করছে। সেই ইশারায় লেখে অশ্রু এবং রক্ত, যা দেখে স্টুডেন্টরাও বুঝতে পারে না। তখন রনি সকলের উদ্দেশ্যে বলে যে সে জেগে উঠেছে প্রতিশোধ নেওয়ার জন্য। এবার আবারও এই স্থানে রক্ত এবং অশ্রু ঝরবে। তার এই কথার মানে কেউই বুঝতে পারছিল না, তাই সে তখনই এর মানে বুঝিয়ে দেয়। রনি ওই ব্রিজের উপর উঠে দাঁড়ায় এবং আচমকাই সকলের সামনে সে ওই ব্রিজ থেকে লাফিয়ে পড়ে একটা পাথরের উপর, যা দেখে সবাই ভয়ে কাঁদতে শুরু করে। তার বন্ধুরা কাঁদতে কাঁদতে তার কাছে এগিয়ে যায়। তবে তখনও রনি বেঁচে ছিল, যে কিনা বারবার নিজের মাথা নিজেই আঘাত করছিল ওই পাথরের সাথে। সকলে কোনো মতে ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়। আমরা দেখতে পাই পানির সাথে সাথে সেখানে সকলের অশ্রু, সেই সাথে রনির রক্ত বইছে। আর এই কথাই তো রনি বলছিল। ওই রাতে রনি তখনও পর্যন্ত জিনের আসরে ছিল। সেখানে ডেকে আনা হয় হেরুকে। সেখানে রিনিও রনির কাছেই বসেছিল। হেরু সেখানে এসে যখন রনিকে শান্ত করতে পারে না, তখন সে আবারও জাপানিজ ভাষায় কিছু একটা পড়তে আরম্ভ করে। আমরা দেখতে পাই এতে করে রনি তো বেটার হচ্ছিল না, তবে রিনি অসুস্থ হয়ে পড়ছিল। সে দূরে ঝাপসা ওই মেয়েটিকে দেখতে পায়, যে কিনা আস্তে আস্তে এগিয়ে আসছিল রিনির দিকে। এভাবে এগিয়ে আসতে আসতে হঠাৎই মেয়েটি গায়েব হয়ে যায়। দেখা যায় সে শুয়ে আছে রিনির কোলে, যা দেখে রিনি ভয় পেয়ে যায় এবং পিছে সরে যায়। তবে বাকি সকলে তো মনে করে রনিকে ফেলে সে পিছে সরে গিয়েছে। তাই রিনি আর এক মুহূর্তও সেখানে বসে না, বরং চলে আসে নিজের টেন্টে। অন্যদিকে রনির ভেতরে থাকা ওই জিন হেরুকে উদ্দেশ্য করে বলে যে তার কি করে সাহস হলো তাকে অর্ডার করার, বরং সে অর্ডার করবে এবং হেরু তা মান্য করবে। একথা বলে সে ভয়ানকভাবে হাসতে থাকে, যা দেখে কিলকিকে ইশারা করে হেরু বাইরের দিকে চলে যায়। অন্যদিকে ওই সময় রিনি তার টেন্টে বসেছিল। সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এমন সময় সে দেখতে পায় বাইরে কারো ছায়া দেখা যাচ্ছে, যে কিনা আস্তে আস্তে সরে আসছিল টেন্টের দরজার দিকে। সে দেখতে থাকে টেন্টের বাইরে কেউ আছে কিনা। সেখানে কাউকে না দেখে রিনি দ্রুত স্লিপিং ব্যাগে শুয়ে পড়ে। তার ভীষণ ভয় লাগছিল, তাই তো সে বারবার স্লিপিং ব্যাগ থেকে বাইরে দেখছিল। তখনই আমরা তার পেছনে ওই মেয়েটিকে দেখতে পাই, যে কিনা রিনিকে ভেতরের দিকে টেনে নিয়ে যায়
এবং রয়ে যায় শুধুমাত্র রিনির এক ভয়ানক চিৎকার। অন্যদিকে আমরা দেখতে পাই মিকো সহ আরো 2 জন স্টুডেন্ট চলে গিয়েছিল ওই গ্রাম প্রধানের বাড়িতে সাহায্যের জন্য। অন্যদিকে স্টুডেন্টরা রনির দিকে খেয়াল করছিল। এমন সময় কিলকি হাসতে শুরু করে। দেখা যায় তাকেও কোনো এক জিনে আসর করেছে। হেরু এটা দেখে দ্রুতই মন্ত্র পড়তে শুরু করলে কিলকি তার দিকে হাত জোর করে কাঁদতে শুরু করে। তখনই দেখা যায় হেরুকে দেখে নয়, বরং সে রিনিকে দেখে এমনটি করছে। রিনিকে দেখে হেরু সামনে থেকে সরে যায়। রিনিকে দেখে বোঝাই যাচ্ছিল যে তাকেও কোনো এক জিন আসর করে রেখেছে, যার কাছে বারবার ক্ষমা চাচ্ছিল কিলকির ভেতরে থাকা ওই জিন, এবং সে বলছিল যে সে মরতে চায় না। ফলে 3টা স্টুডেন্টের এই অবস্থা দেখে তারা কেউই বুঝতে পারছিল না যে তারা কি করবে। এমন সময় সেখানে পৌঁছে যায় গ্রাম প্রধান। সে সেখানে আসা মাত্রই তারা 3 জনই সেখানে অজ্ঞান হয়ে পড়ে। তাদেরকে নিয়ে যাওয়া হয় আলাদা একটা বড় টেন্টে, যেখানে গ্রাম প্রধান রনির হাত পায়ে তেল মালিশ করছিল। তখনই হঠাৎই রিনির চোখ খুলে যায় এবং তার সাথে সাথে রনির ভেতরে থাকা ওই জিনও জেগে যায়, যে কিনা রিনির দিকে আঙুল উঁচু করে বলতে থাকে সে যেন এখান থেকে চলে যায়, সে এখানকার বাসিন্দা নয়, এখানে সে কেন এসেছে। যা শুনে রিনি এবার তার দিকে এগিয়ে আসে এবং তাকে বলে সে এখানকার বাসিন্দা নয়, তাদের সকলের এখান থেকে চলে যাওয়া উচিত। এরই মাঝে কিলকির ভেতরে থাকা ওই জিনও জেগে ওঠে, যে কিনা তখনও পর্যন্ত রিনির যেন পূজা করছিল। এই জিনিস দেখে তারা সকলে অবাক হয়ে যায়। বিশেষ করে গ্রাম প্রধান সিদ্ধান্ত নেয় যে যত দ্রুত সম্ভব তাদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে, এখানে কারোরই থাকা নিরাপদ নয়। তখন বাইরে অনেক বেশি বৃষ্টি পড়ছিল। এরপরও সকলে এখান থেকে চলে যাওয়ার জন্য রওনা হয়। তবে ওই বাসের সাঁকো পর্যন্ত পৌঁছাতেই তারা হতবাক হয়ে যায়, কেননা সেটা তো পুরোপুরিভাবে ভেঙে গিয়েছিল। এখন তারা কিভাবে এখান থেকে যাবে? গ্রাম প্রধান বলে যে সে কোনোভাবে নিজের গ্রামে গিয়ে পৌঁছাবে এবং গ্রামবাসীকে এই সকল পরিস্থিতির ব্যাপারে জানাবে, যাতে করে তারা দ্রুত সময়ের মধ্যে এখান থেকে পার হওয়ার কোনো একটা ব্যবস্থা করতে পারে। ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অপেক্ষা করুক। হেরু বলে সে সকলের দিকে খেয়াল রাখবে, গ্রাম প্রধান যেন চিন্তা না করে। একথা বলে সে বাকি সকলকে নিয়ে রওনা হয়। তখন গ্রাম প্রধান আলাদাভাবে মিকোকে বলে যে তার ওই বান্ধবী অর্থাৎ রিনির দিকে সে যেন একটু বিশেষভাবে খেয়াল রাখে। এই কথা দূরে দাঁড়িয়ে রিনিও শুনছিল। মিকো তার কাছে এগিয়ে যায় এবং তাকে নিয়ে ফিরে যায় ক্যাম্পে। এর কিছুক্ষণ পর হেরু ওই টেন্টে যায় যেখানে আহত রনিকে রাখা হয়েছিল। ভেতরে প্রবেশ করে সে সকলকে সেখান থেকে খাবারের জন্য চলে যেতে বলে। সকলে যাওয়ার পর হেরু রনির কাছে যায় এবং তার বুকের উপর কিছু হলুদ চাল দিয়ে দেয়। এরপর সে ওই চালের ভেতরেই একটা সিম্বল বানায়। সাথে সাথে রনি জেগে ওঠে। রনি তো নয়, এ যেন তার ভেতরে থাকা ওই জিন জেগে উঠেছিল, যার সামনে হাত জোর করে মাথা নত করে বসে থাকে হেরু। সে এখানে রনির ভেতরে থাকা ওই জিনের কাছে একটা সাহায্য চায়। সে এখানে মাকুতোরোমোর আংটির ব্যাপারে জানতে চাইছিল। জিন জানায় মাকুতোরোমোর ওই আংটি তো অলরেডি তাদের এই ক্যাম্পের ভেতরেরই একজন পেয়ে গিয়েছে। যা শুনে হেরু একটু অবাক হয় এবং জিজ্ঞাসা করে যে ওই পার্সন কে তা সে কিভাবে বুঝবে। তখন ওই জিন এই জঙ্গলের ভেতরের এক বিশেষ স্থানের সন্ধান দেয় এবং সেখানে ক্যাম্পের সকলকে নিয়ে যেতে বলে। সেখানে যদি মাকুতোরোমোর আসর করা ওই ব্যক্তি পৌঁছায়, তাহলেই একমাত্র ওই আংটি তার সামনে চলে আসবে। এটুকু জানা মাত্রই হেরু আবারও রনিকে অজ্ঞান করে দেয়। এমন সময় সেখানে চলে আসে মিকো এবং তার বন্ধুরা। তাদেরকে দেখে হেরু একদম স্বাভাবিক হয়ে ওই টেন্ট থেকে বেরিয়ে আসে। সে যখন বাইরে এসে শুনতে পায় যে মিকোরা চিন্তা করছে সকল অ্যাক্টিভিটি বন্ধ রাখবে, তখন সে একটু রেগে যায় এবং মিকোদেরকে বলে যে তারা কি তাকে বিশ্বাস করে না। তখন মিকো তাকে বলতে চায় যে গ্রাম প্রধান তাকে এমনটিই করতে বলেছে। তবে হেরু বলে যে তারা যদি তার কথা মেনে চলতো তাহলে কারোরই এই অবস্থা হতো না। তারা এখানে ক্যাম্পিংয়ের জন্য এসেছে, হয়তোবা আগামীকাল তারা চলেও যাবে। তাই রনি এবং কিলকির কথা ভাবলে চলবে না, তাদের সকল অ্যাক্টিভিটিসগুলো করে নিতে হবে। এই ব্যাপারে বাকিরা কেউই সম্মত ছিল না। তবে হেরু তাদের টিচার হওয়ায় তারা কিছুই বলতে পারে না। ওই সময় বাকি স্টুডেন্টরা রাতের খাবার খাচ্ছিল। তখন লিডিয়া লক্ষ্য করে রিনি খাবার না খেয়ে অন্য একদিকে তাকিয়ে আছে। তাই তো সে রিনির সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে খাবার খেয়ে নিতে বলে। তবে রিনি এখানে তাকে খুব অদ্ভুতভাবে উত্তর দেয় যে যতক্ষণ না পর্যন্ত তার সামনে মনোরঞ্জকর কিছু হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে খেতে পারে না। একথা শুনে লিডিয়া তার উপর রেগে যায় এবং আবারও তাকে উল্টোপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। এর ফলে আমরা দেখতে পাই রিনির খুবই রাগ হয়ে যায়। রিনি তো নয়, এটা ছিল রিনির ভেতরে থাকা ওই জিন, যে কিনা ভয়ঙ্করভাবে লিডিয়ার দিকে তাকায়, যার ফলে লিডিয়া নোংরা কিছু জিনিস বমি করে।
আর এরপর তার যেন কিছু একটা হয়ে যায়। সে গান গাইতে শুরু করে এবং সেই তালে তালে নাচতে থাকে। তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে এমনটি করতে চাইছে না। তাকে জোর করে এমনটি করতে বাধ্য করছিল রিনির ভেতরে থাকা ওই জিন। সে রিনির কাছে এইভাবে নাচতে নাচতে এগিয়ে আসে আর এরপর হাত জোর করে রিনির কাছে ক্ষমা চাইতে থাকে। তখন রিনির ভেতরে থাকা ওই জিন চোখের ইশারাতেই বারবার আঘাত করতে থাকে লিডিয়ার মাথায়, যার চিৎকার শুনে সেদিকে দৌড়ে চলে আসে মিকোরা। হেরু এগিয়ে আসে লিডিয়ার কাছে এবং তাকে স্বাভাবিক করে তোলে। আর এরপর সে সকলকে উদ্দেশ্য করে বলে যে তারা যেন এইসবে ভয় না পায়, এখন গিয়ে বরং ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তাদেরকে ডেকে তোলা হবে সাহসিকতার প্রতিযোগিতার জন্য, যা শুনে স্টুডেন্টরা বেশ অবাক হয় যে এত কিছুর পরও এই সকল প্রতিযোগিতা কিভাবে কন্টিনিউ করছে তারা। এখন সকলে যে যার টেন্টে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তাদের সকলকে ডেকে তোলা হয়। ঘুম থেকে উঠতেই নাইলা দেখতে পায় রিনি তো আগে থেকেই বসে আছে। সে এখানে রিনিকে রিকোয়েস্ট করে তার সাথে ওয়াশরুম পর্যন্ত যাওয়ার জন্য। তার ভয় লাগছে, যা শুনে রিনি তার দিকে খুবই ভয়ানকভাবে তাকায় এবং নাইলাকে নিয়ে যায় ওয়াশরুমে। যেখানে ওয়াশরুমে থাকাকালীন আমরা ওই ওয়াশরুমের ভেতরে একটা সাপ প্রবেশ করতে দেখতে পাই, যা দেখে নাইলা ভয়ে বাইরে চলে আসে। সেখানে সাপটি খুবই ভয়ানকভাবে নাইলার দিকে এগোচ্ছিল। নাইলাও এখানে ভয়ে রিনির সাহায্য চাইছিল। তখন রিনি এক হাত উঁচু করে সাপটির দিকে এগিয়ে আসে, যেন সাপটি তার আজ্ঞা মেনে সেখান থেকে চলে যায়, যা দেখে নাইলাও বেশ অবাক হয়। সেখান থেকে ফেরার সময় রিনিকে চুপ দেখে নাইলা তার কারণ জিজ্ঞাসা করে। তখন রিনি দাঁড়িয়ে পড়ে এবং নাইলাকে বাচ্চা বলে ডাকে এবং বলে সে কি এখনো বুঝতে পারছে না যে তারা এখানে সাপ দেখছে। আর এমন অদ্ভুত সাপ দেখা মানেই হলো এই জায়গাটা জিনদের আবাসস্থল। এমন জায়গাতে মানুষদের আসতে নেই, যা শুনে নাইলা ঘাবড়ে যায়। আর এরপর রিনি আবারও তাকে বলে যে তাদের মধ্য থেকে যে কোনো একজনের রয়েছে শয়তানি মতলব। রিনি অথবা রিনির ভেতরে থাকা ওই জিনের এই অদ্ভুত কথা নাইলা বুঝতে পারে না। তবে সে এটা ভেবে অবাক হয় যে রিনি কিভাবে জাপানিজ ভাষায় কথা বলছে। অন্যদিকে আমরা টেন্টের ভেতরে বাকিদেরকে দেখতে পাই, যারা কিনা এটা ভেবে অবাক হচ্ছিল যে এমন পরিস্থিতিতে তারা সাহসিকতার প্রতিযোগিতা কিভাবে করবে। হেরু কি দেখেনি একটু আগে লিডিয়ার অবস্থা কি হয়েছিল? লিডিয়ার তো কিছুই মনে ছিল না, যে কারণে সে বুঝতে পারে না যে সে কি করেছিল। তখন হেরু সকলকে উদ্দেশ্য করে বলে যে তারা গত বছরের ক্যাম্পের কাছে হেরে যেতে পারে না। প্রত্যেক বছর সিনিয়রদের উপর দায়িত্ব থাকে এই ক্যাম্পিংয়ের, তাই মিকোরা যদি হেরে যায় তাহলে তারা কিভাবে মুখ দেখাবে। এছাড়া গ্রাম প্রধান বলেছে সাঁকো ঠিক হতে সময় লাগবে, তাই ততক্ষণে তারা অ্যাক্টিভিটিসগুলো করতেই পারে। ফলে ইচ্ছা না থাকা সত্ত্বেও সকলে মোটামুটি এই ব্যাপারে রাজি হয়ে যায়, শুধুমাত্র একটা মেয়ে বাদে। সে যাওয়ার সময় মিকোকে উদ্দেশ্য করে বলে এবার যদি কারোর কোনো ক্ষতি হয় তাহলে সকল দায়ভার মিকোর উপর গিয়ে পড়বে। সে নিজে কোনো অ্যাক্টিভিটিসে যাবে না, বরং এখানে থেকে বাকি স্টুডেন্টদের খেয়াল রাখবে। একথা বলে সে চলে যায়। এরপর আমরা মিকোকে দেখতে পাই যে কিনা হেরুর কথা মতো আবারও চারিদিকে ওই হলুদ কালারের চাল ছিটাচ্ছিল। এমন সময় সে সেখানে রিনিকে দেখতে পায়, যে কিনা সাহায্য চাইতে চাইতে জঙ্গলের ভেতরে দৌড়ে চলে যাচ্ছে। এটা দেখে মিকো তার পিছে দৌড়াতে থাকে, তবে কিছু দূর যেতেই সে সেখানে কোথাও রিনিকে দেখতে পায় না। তখন আমরা তার পেছনে এক জিনকে দেখতে পাই। জঙ্গলের মাঝে রিনিকে না পেয়ে মিকো টেন্টে এসে রিনিকে খোঁজে, যেখানে সে দেখতে পায় রিনি তো শুয়ে আছে, যা দেখে সে হাঁপ ছেড়ে বাঁচে। তবে আমরা তো দেখতে পাই রিনি সেখানে জেগেছিল। আর এরপর শুরু হয় সাহসিকতার প্রতিযোগিতা, যেখানে রিনির টিমের দায়িত্বে ছিল মাদা। তাই তো মিকো মাদাকে রিকোয়েস্ট করে যে সে যেন বিশেষ করে রিনির খেয়াল রাখে। এখন এই প্রতিযোগিতাটা এমন ছিল যে মাদা বাদে বাকি সকলের চোখ বাঁধা থাকবে এবং তারা একটা বাঁশ ধরে সামনের দিকে এগোবে। জঙ্গলের মধ্য দিয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎই মাদা দেখতে পাই সামনে দাঁড়িয়ে আছে এক জিন, যাকে দেখা মাত্রই মাদা ভয় পেয়ে যায় এবং দ্রুত বাঁশটা তুলে বাকি সবাইকে তার সাথে দৌড়াতে বলে, কেননা পেছনেও সে একটা জিনকে দেখতে পেয়েছিল। বাকি সকলে তার সাথে দৌড়ে গেলেও সেখানে দাঁড়িয়ে থাকে রিনি। সে এখানে নিজের হাত এগিয়ে দেয়, তবে আমরা দেখতে পাই সে পৌঁছে গিয়েছে অন্য এক জগতে, যেখানে তার হাতে ছিল ওই বিশেষ আংটিটা, অর্থাৎ মাকুর তোরমোর জেমস্টোন। এখানে কেউ একজন তার হাত ধরে টান দেয়। তখনই রিনির হুঁশ ফেরে এবং সে দেখতে পায় তাকে ঘিরে ধরে রেখেছে বেশ কয়েকটা জিন। এটা দেখে রিনি ভয়ে চিৎকার করতে থাকে। এদিকে আসল দুনিয়াতে নাইলারা টেরও পায় না যে তারা রিনিকে ফেলে দৌড়ে চলে গিয়েছে,
কিছু দূর গিয়ে তারা সকলে নিজেদের চোখের বাঁধন খুলে ফেলে এবং বুঝতে পারে যে রিনি তাদের সাথে নেই, যা দেখে তারা সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। মাদা এই ব্যাপারে মিকোকেও জানিয়ে দেয়, আর এরপর তারা সকলে মিলে রিনিকে খুঁজতে থাকে। এভাবেই খুঁজতে খুঁজতে নাইলা এক স্থানে চলে আসে। তার মাথায় থাকা টর্চ লাইটটি জ্বলছিল না। ঠিক করার চেষ্টা করতে করতে হঠাৎ করে সেটা ঠিক হয়ে যায় এবং নাইলা বুঝতে পারে যে সে তো গোরস্থানে চলে এসেছে। তাই সে দ্রুত সেখান থেকে বের হতে যাচ্ছিল, এমন সময় তার সামনে চলে আসে একটা পচং। এই ভয়ানক পচংকে দেখে নাইলা ভয় পেয়ে যায় এবং পচংটিও তার উপর ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে আমরা মাদাকে দেখতে পাই, যে কিনা রিনিকে খুঁজতে খুঁজতে একটা বটগাছের কাছে চলে আসে। সেখানে সে দেখতে পায় হেরুকে, যাকে পেঁচিয়েছিল একটা বিশাল আকৃতির সাপ। দেখে মনে হচ্ছিল সে সেখানে বসে কোনো রিচুয়াল করছে। এটা দেখে মাদা ভয় পেয়ে যায়। এমন সময় সেখানে চলে আসে মিকো। মাদা মিকোকে এই জিনিসটা দেখাতে চাইছিল, তখনই আচমকা পেছন থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। তাই তারা আর দেরি না করে নাইলাকে সাহায্য করার জন্য ছুটে চলে যায় তার কাছে। নাইলা এইখানে ছটফট করছিল এবং চিৎকার করে তার তলোয়ার চাইছিল, যা দেখে তারা বুঝতে পারছিল না যে তারা কি করবে। মিকোরা নাইলাকে নিয়ে যায় ক্যাম্পে, আর এরপর সেখানে গিয়ে তাকে একটা কাপড়ের সাথে বেঁধে রাখা হয়, যাতে করে সে তার হাত পা চালাতে না পারে। তাকে এমনভাবে বাঁধা হয়েছিল যেন দেখে মনে হচ্ছিল সে কোনো লাশ, এবং তাকে কাফনে পেঁচিয়ে রাখা হয়েছে। তখনই একে একে স্টুডেন্টদের মধ্য থেকে অনেককেই জিনে আসর করতে থাকে, এবং সকলের এই অবস্থা দেখে মিকো কিছুতেই বুঝতে পারছিল না যে সে কি করবে। মিকো লক্ষ্য করে আহত রনি বেরিয়ে এসেছে, যার ভেতরে থাকা ওই জিন এবার একজন স্টুডেন্টের বুকের ওপর পা রাখে এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে যে তারা এখানে কেন এসেছে, তাদের উদ্দেশ্য কি। মিকো তাকে আটকাতে এলে সে বলে তাদের মধ্য থেকে একজন চাই জেমস্টোন নিয়ে যেতে। একথা বলেই সে মিকোর উপর ছুরি দিয়ে আঘাত করতে যায়। তবে তার আগেই সেখানে পৌঁছে যায় গ্রাম প্রধান, যে কিনা রনিকে শান্ত করে। আর এরপর মিকোকে এই বলে বকা দিতে থাকে যে সে তো বারবার করে তাকে বলে গিয়েছিল যে সকল ধরনের অ্যাক্টিভিটিস বন্ধ রাখতে। এখন এই অবস্থা তারা কিভাবে সামলাবে। সে এখানে হেরুর কথা বারবার জিজ্ঞাসা করতে থাকে যে সে কোথায়। অন্যদিকে আমরা হেরুকে দেখতে পাই, যাকে পেঁচিয়েছিল বিশাল আকৃতির একটা সাপ। তখনই আমরা দেখতে পাই জিনের দুনিয়া, যেখানে কয়েকটা জিন রিনিকে ধরে নিয়ে যাচ্ছিল। তবে হঠাৎই তারা কিছুর একটা ইশারা পেয়ে সেখান থেকে সরে যায়। রিনি ভয়ে একটা গাছের কাছে গিয়ে বসে এবং তার হাতে থাকা ওই আংটিটি খোলার চেষ্টা করে, তবে কিছুতেই আংটিটি খুলছিল না। এমন সময় তার সামনে প্রকট হয় ওই মেয়েটি। সে রিনিকে তার সাথে যেতে বলে। অন্যদিকে আসল পৃথিবীতে আমরা দেখতে পাই একে একে সকলের চিকিৎসা করছিল গ্রাম প্রধান। এভাবেই চিকিৎসা করতে করতে সে যখন নাইলার কাছে আসে, তখন সে দেখতে পায় নাইলাকে এইভাবে বাঁধা। তাই সে সকলকে এই বাঁধন খুলে দিতে বলে। তবে নাইলার ভেতরে থাকা ওই জিন বারবার চিৎকার করে বলতে থাকে এই বাঁধন না খুলতে। গ্রাম প্রধান দোয়া পড়তে থাকে এবং জিনদেরকে তাদের দুনিয়াতে ফিরে যেতে বলে। তখনই নাইলার ভেতরে থাকা ওই জিন খুঁচে তার মুখ ছিঁড়ে ফেলে। অন্যদিকে আমরা মিকোকে দেখতে পাই, যে কিনা তার কয়েকটা বন্ধুর সাথে চারিদিকে রিনিকে খুঁজে বেড়াচ্ছিল। সে তখনও পর্যন্ত হেরুর আসল উদ্দেশ্য জানত না। সে হাঁটছিল এবং হেরুর দেওয়া ওই হলুদ চালগুলো চারিদিকে ছিটাচ্ছিল। এমন সময় হঠাৎই সে কিছু জিনকে সেখানে দেখতে পায়। আচমকাই একে একে তার কয়েকটা বন্ধুর ওপর জিনে আসর করতে শুরু করে। একজন তো বেশ আহত হয়ে পড়ে। চারিদিকে তখন অনেকগুলো জিনকে দেখতে পায় মিকো। তাই সে মাদাকে বলে দ্রুত তাদের বন্ধুদেরকে এখান থেকে নিয়ে যেতে। সে একাই দরকার হয় রিনিকে খুঁজে বের করবে। একথা শুনে মাদা তাদেরকে নিয়ে ফিরে যায় গ্রাম প্রধানের কাছে, যেখানে গ্রাম প্রধান মাদাকে কাঁদতে দেখে তার কাছে চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে হেরু কোথায়। উত্তরে মাদা জানিয়ে দেয় যে গতকাল রাতে সে হেরুকে একটা বটগাছের সামনে পূজা করতে দেখেছিল, যেখানে তাকে পেঁচিয়েছিল এক বিশাল আকৃতির সাপ। একথা শুনে গ্রাম প্রধান তখনই তাকে নিয়ে রওনা দেয় ওই স্থানের উদ্দেশ্যে। যাওয়ার আগে সে নিজের লোকদেরকে বলে দেয় যে গ্রামবাসীরা সাঁকো তৈরি করে ফেললেও তারা যেন সাঁকো পার হয়ে এই সাইডে না আসে, কেননা গ্রাম প্রধান তার সামনেই কিছু জিনদেরকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। এখন এরপর মাদার সাথে গ্রাম প্রধান চলে যায় বটগাছের কাছে। সেখানে হলুদ কালারের চাল দেখে সে হতবাক হয়ে যায় এবং মাদাকে জানায় যে হলুদ রঙের চাল অফারিং হিসাবে ব্যবহার করা হয়। এই চালের সাহায্যে জিন এবং অতৃপ্ত আত্মাদেরকে ডাকা হয়, অর্থাৎ হেরু মিকো সহ তাদের সকলকে বোকা বানিয়েছিল। অন্যদিকে আমরা মিকোকে দেখতে পাই, যার পিছু করছিল এক ভয়ানক জিন। মিকো দৌড়ে এই জিনের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। তখনই একটা জিন তার সামনে এসে তার উপর হামলা করে
এবারও মিকো কোনো মতে বেঁচে যায় এবং একটা গাছের সাথে ধাক্কা লেগে সেখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা রিনিকে দেখতে পাই, যার কাছে তখনও পর্যন্ত ওই জিন মেয়েটি ছিল। রিনি এখানে তার হাতে থাকা ওই আংটিটি খুলে ফেলতে চাইছিল, যা দেখে মেয়েটি তাকে নিষেধ করে। সে বলে এই আংটিটি হলো পৃথিবীর যে কোনো কিছুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এই আংটিটি যার হাতে থাকবে তার সকল ধরনের ইচ্ছা পূরণ হবে। তাই তো ওই জিন মেয়েটি রিনিকে এই আংটিটি গিফট করেছে। এর বদলে রিনিকে তাকে সাহায্য করতে হবে তার প্রতিশোধ নিতে। যা শুনে রিনি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে যে কিসের প্রতিশোধ। এই প্রশ্ন শুনে ওই জিন মেয়েটি অবাক হয়ে যায় এবং রিনিকে জিজ্ঞাসা করে তাহলে কি সে তাকে ডাকেনি? অন্ততপক্ষে সে রোরো পুত্রীর গল্প তো জানে। এটা কোনো মানুষের গল্প নয়, বরং এটা জিন জগতে ওই মেয়েটির গল্প। সে সব থেকে দুর্ভাগা এক রাজকুমারী, যাকে ভালোবাসার ধোঁকা দিয়ে এই রাজ্যে নিয়ে এসেছে এক রাজকুমার, যে কিনা তার বাবা অর্থাৎ রাজার কথা মতো রাজকুমারীকে হত্যা করেছে। যা শুনে রিনির আর বুঝতে বাকি থাকে না যে রোরো পুত্রী মূলত জিন নয়, বরং জিনদের দুনিয়ার এক আত্মা, যে কিনা রাজার প্রতি প্রতিশোধ নিতে চায়। তবে রোরো পুত্রীও ততক্ষণে বুঝে গিয়েছিল যে তাকে যে ডেকেছে সে রিনি নয়, তার কাছ থেকে এই আংটিটি অন্য কেউ পেতে চায়। তখনই সে দেখতে পায় হেরুকে, যে কিনা পৌঁছে গিয়েছিল জিনদের দুনিয়াতে। তাকে পেঁচিয়ে রেখেছিল একটা সাপ। হেরু যখনই রোরো পুত্রীকে নিজের সামনে দেখতে পায় তখনই হাঁটু গেড়ে তার সামনে মাথা নত করে বসে থাকে। তখন রোরো পুত্রী তার আসল রূপে তার কাছে আসে এবং তাকে প্রশ্ন করে যে সে এই আংটির বদলে কি চায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা আসল দুনিয়ার দৃশ্য দেখতে পাই, যেখানে মিকোর হুঁশ ফেরায় হেরো এবং দেখায় সামনেই অজ্ঞান হয়ে আছে রিনি। এমনকি হেরো এখানে গ্রাম প্রধানের কাছে ভালো শাস্তে থাকে যে সে রিনিকে জিনের দুনিয়া থেকে ফিরিয়ে এনেছে, আর এর জন্যই সে এতক্ষণ যাবৎ হলুদ চাল ব্যবহার করছিল। শুধুমাত্র তাই নয়, সে ওই জিনদের সাথে একটা ডিল করেছে রিনিকে বাঁচিয়ে আনার জন্য। এখানে তাদেরকে রুরো পুত্রীর ওই নাটকটা প্লে করতে হবে, যেখানে এবার এন্ডিং চেঞ্জ হবে, অর্থাৎ রুরো পুত্রীর বদলে মারা যাবে রাজা। গ্রাম প্রধানের এই ব্যাপারটা এতটাও সহজ বলে মনে হচ্ছিল না, কেননা জিনরা এখানে যে কোনো সময় আসতে পারে। তবে এই মুহূর্তে হেরুকে বিশ্বাস করা ছাড়া তার কাছে আর কোনো উপায়ও ছিল না। আর এ কারণেই নাটকের জন্য একে একে সকলকে প্রস্তুত করা হয় রিনিকেও, যে কিনা রোরো পুত্রীর অভিনয় করতে চলেছিল। ওই মুহূর্তে রিনির ভেতরে প্রবেশ করে রোরো পুত্রীর আত্মা। হেরুর নেতৃত্বে নাটক শুরু হয়। সেখানে উপস্থিত সকল স্টুডেন্টকে দেখে বোঝাই যাচ্ছিল যে তারা যেন কোনো এক জগতে হারিয়ে আছে। তারা কেউই নিজেদের নিয়ন্ত্রণে নেই, অর্থাৎ সকলকে নিয়ন্ত্রণ করছিল জিনেরা। রাজার অভিনয় করছিল রনি এবং রাজকুমারের অভিনয় করছিল মিকো। এখানে এই অভিনয় চলতে থাকে। একমাত্র হেরো বাদে বাকি সকলেই জিনের কন্ট্রোলে ছিল, এমনকি লিডিয়া জিনের কন্ট্রোলে থেকেই গান গাইছিল। এভাবেই নাটক চলতে চলতে একটা সময় চলে আসে যখন রিনিকে অর্থাৎ রোরো পুত্রীকে রাজকুমার বাবার কথা মতো ছুরি আঘাতে মেরে ফেলেছিল। এখানে এসে গল্পের রূপ বদলে যায়। রিনির ভেতরে থাকা রোরো পুত্রী এখানে বলে যে এবার সে তার গল্প আবারও লিখবে। একথা বলে সে ওই ছুরি ঢুকিয়ে দেয় মিকোর শরীরে, যদিও সে পুরোপুরিভাবে পারে না, কেননা মিকো তার হাত দিয়ে এটা ঠেকিয়ে নেয়। সাথে সাথে দর্শক সারিতে থাকা স্টুডেন্টরা অদ্ভুত আচরণ করতে থাকে। এবার হেরু রিনির সামনে এসে দাঁড়ায়। তখন রিনির ভেতর থেকে রোরো পুত্রী বেরিয়ে আসে এবং স্বাভাবিক হয়ে যাওয়া রিনি মিকোর এই অবস্থা দেখে কাঁদতে শুরু করে। তখন হেরু এগিয়ে যায় রোরো পুত্রীর কাছে এবং স্টুডেন্টদের দেখিয়ে বলে সে যা চেয়েছিল তার সবকিছু করেছে, এবার সে তার উপহার চায়। তখন রোরো পুত্রী জানায় যে উপহার তো রিনির কাছে। হেরু রিনির দিকে তাকিয়ে তার কাছ থেকে ওই আংটিটি চায়, যা শুনে রিনি তার আংটিটি খুলে ফেলে। তবে সে হেরুকে দেয় না, কেননা সে জানতো হেরুর উদ্দেশ্য ভালো না। তাই সে দৌড়ে চলে যেতে যায় আগুনের দিকে, যেটা বুঝতে পেরে হেরুও তার পিছে যায়। এদিকে সব স্টুডেন্টদের ভেতরে থাকা জিনেরা রিনিকে আটকাতে শুরু করে, কিন্তু রিনি কিছুতেই থামে না। সে কোনো মতে ওই আগুন পর্যন্ত পৌঁছায় এবং আংটিটি আগুনের ভেতরে দিয়ে দেয়। সাথে সাথে আগুনটি দাউ দাউ করে জ্বলতে জ্বলতে নিভে যায়। সেখানে এক ধোঁয়ার রূপ নেয় রোরো পুত্রীর, যে ধোঁয়ার কারণে সেখানে থাকা সব স্টুডেন্টরা অজ্ঞান হয়ে যায়। সজ্ঞানে ছিল রিনি এবং হেরু। রোরো পুত্রী এখানে রিনির কাছে এগিয়ে আসে এবং তাকে বলে সে একবার বলেছিল যে সে কখনোই ভুল মানুষকে বেছে নেয়নি। সে রিনির কাজে অনেক খুশি। আমরা বুঝতে পারি রোরো পুত্রী বলেছিল এই শক্তিশালী আংটিকে ধ্বংস করে দিতে।
আর যেহেতু রিনি তাকে সাহায্য করেছে, তাই সে এখানে রিনিকে প্রমিস করে যে সে সারা জীবন রিনির পাশে থেকে তাকে প্রোটেক্ট করবে, অর্থাৎ সে এখানে তার রক্ষক জিনে পরিণত হয়। রিনি জিজ্ঞাসা করে যে হেরোর কি হবে। উত্তরে পুত্রী বলে হেরো তার কল্পনার জগতে ওই সকল জিনিস পাবে যা সে এই জগতে চেয়েছিল, অর্থাৎ সে পাগল হয়ে যাবে এবং কল্পনার জগতেই থেকে যাবে। একথা বলে রোরো পুত্রী রিনিকে জড়িয়ে ধরে। রিনিও কাঁদতে কাঁদতে পুত্রীকে জড়িয়ে ধরে, আর এরপর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এই সব কিছু আড়াল থেকে দেখছিল গ্রাম প্রধান এবং তার লোকেরা। তারা সেখানে চলে আসে এবং স্টুডেন্টদের সামলে নেয়। পরদিন সকালে আমরা দেখতে পাই রিনির জ্ঞান ফিরে এসেছে। সে নাইলার এই অবস্থা দেখে বেশ কষ্ট পায়। তখনই সেখানে আসে কিলকি। সে রিনির কাছে ক্ষমা চায়। রিনিও তার সরি অ্যাকসেপ্ট করে নেয়। এরপর সেখানে আসে মিকো। মিকোকে জড়িয়ে ধরে রিনি, আর এরপর গ্রাম প্রধান একে একে সকলকে দোয়া কালাম পড়ে দেয়, যাতে করে তারা সকলে সুস্থ হয়ে যায়, কারোর উপর কোনো জিনের ছায়া না থাকে। তবে আমরা বুঝতে পারি রিনির উপর থেকে রোরো পুত্রীর ছায়া তখনও যায়নি। তারা ফিরে যায় এই জঙ্গল থেকে। দৃশ্য চলে আসে বর্তমানে, অর্থাৎ ওই ঘটনার 7 বছর পরে। আমরা জানতে পারি প্রতি বছরই মিকো রিনিকে নিয়ে একবার এই জঙ্গলে আসে, কেননা ওই ঘটনার পর থেকে রিনি আর আগের মতো নেই। প্রত্যেক বছর তাকে একবার এই জঙ্গলে নিয়ে আসতে হয়। এবার তাদের সাথে আসে ওই নিউজ রিপোর্টারও। আমরা জানতে পারি তারা এখানে প্রত্যেক বছর স্মৃতিচারণের জন্য আসে না, বরং আসে রোরো পুত্রীকে সন্তুষ্ট করার জন্য। এখানে গ্রাম প্রধান এবার রোরো পুত্রীকে রিকোয়েস্ট করে বলে যে অনেক বছর তো হয়ে গেল, এবার যেন সে রিনিকে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে দেয়, সে যেন তার জীবনের সামনের দিকে এগোতে পারে। একথা শুনে রোরো পুত্রী তাদের দিকে ফিরে তাকায় এবং একটা মুচকি হাসি দেয়। আমরা বুঝতে পারি না এর মানে কি। সে কি আদৌ রিনিকে একটা স্বাভাবিক জীবনযাপন করতে দিবে? এই রহস্যের সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি মুভিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এছাড়া আপনারা যদি লাইফস্টাইল ভ্লগ দেখতে পছন্দ করে থাকেন এবং আমার ব্যাপারে জানতে চান, তাহলে আমার ভ্লগ চ্যানেল হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। সেখানে আমি ডেলি লাইভ ভ্লগ আপলোড করি। চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।